নমস্কার। আজ যে গল্পটি পড়ে শোনাবো সেটি বসন্ত ভট্টাচার্যের লেখা শেষ ভেলকি। গয়া স্টেশন আসতে তখনও অনেকটা পথ বাকি। ট্রেনের গতি এখানে প্রায় নেই বললেই চলে। কিন্তু পিসির আর তর সইছে না। কতক্ষণে গয়ায় পৌঁছে নন্দ পিসির পিণ্ডির ব্যবস্থা করবে। পিসে মারা গেছে বছর 5 হলো। এতদিন দিব্যি চলছিল সব, কিন্তু পিসির চোখের ঘুম চলে গেছে। চোখ বুজলে নন্দচোরা ঘুমের মধ্যে স্বপ্নে হাজির। কাকতি মিনতি করছে, জানালার বাইরে দাঁড়িয়ে থেকে খোনা গলায় বলছে, বউঠান, মিতের পিণ্ডি দিয়ে দাও, ও বড্ড কষ্ট পাচ্ছে। পরক্ষণে আচমকায় ঘুম ভেঙে যায় খাদু পিসির। ভাবতে বসে মনে পড়ে যায় সব কথা। পিসির স্বামী নন্দ পুলিশ, আর গায়ের সেরা চোর নন্দচোর। দুজনেরই বন্ধুত্ব ছিল। এক সময় একই সঙ্গে ওরা পাঠশালাতে পড়েছে। পণ্ডিত মশাই আদর করে দুজনকে বলতেন মানিক জোর। অল্প কিছুদিন পড়াশোনা করে নন্দচোরা পড়া ছেড়ে বাড়িঘর বাবা মা সব ছেড়ে নিরুদ্দেশ হলো। ওভাবে সংসারে বাবা মা তেমন করে খোঁজ খবর করলো না, বরং খুশিই হলো। খেতে বসে একটা পাত আর পড়বে না, অন্যরা সেটা ভাগ করে খেতে পারবে। তারপর বহুদিন বহুকাল নন্দ পিসে লেখাপড়া শিখে পুলিশ হলো। এ থানা ও থানা ঘুরতে ঘুরতে একসময় চিতলমারি থানায় বদলি হয়ে এলো। থানার বড়বাবু নন্দ পিসেকে পেয়ে খুশি। সুঠাম চেহারা, সাহসী যুবক। ভয় কাকে বলে জানে না। যে কোনো বিপদে সবার আগে সে এগিয়ে যায়। বুদ্ধি আর সাহসের জোরে উদ্ধার করে আসে সেই কাজ। চিতলমারি থানায় বড়ই বিব্রত ছিলেন বড়বাবু। পাশের গ্রাম রতনপুর তার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। এমনিতে ওই গায়ে সবারই ব্যবসা চুরি করা। থানার খাতায় প্রতিটি বাড়ির প্রতিটি লোকের নামে চুরির কেস। ধরা পড়ে, জেল খাটে, আবার চুরি শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে অবস্থা বদলে গেল। বাড়ির তালা ভেঙে, খিল খুলে, ছিটকিনি সরিয়ে ঘরের তাবৎ জিনিসপত্র হাওয়া হয়ে যাচ্ছে। অথচ রতনপুরের কেউ ধরা পড়ছে না। চিন্তায় পড়ে যান বড়বাবু। তাকে আশ্বস্ত করে নন্দ পিসে বলে, কিচ্ছু ভাববেন না স্যার, চোর আমি ধরবই। হলোও তাই। হাতে হাতে বামাল ধরা হলো চোরকে। আপাত মস্তক চাদরে মোড়া চোর অনেক অনুনয় করলো, ছেড়ে দেন সাহেব, আর কোনোদিন এ কর্ম করব না। মায়েরই বলছি, বাপ মায়ের দিব্যি। এই কান মুলছি সাহেব, নাক খত দিচ্ছি। ওসব কোথায় কান দিল না নন্দ পিসে। কোমরে দড়ি পরিয়ে থানায় হাজির করালো চোরকে। বড়বাবু তখনও পাশের ঘরে ঘুমে। তার ঘুম ভাঙানোর সাহস হলো না কারো। ততক্ষণে গারদে পুড়ে দিয়েছে চোরকে। গারদে ঢুকে চোর একেবারে সুবোধ বালক। গুটিসুটি মেরে এক কোণে চাদরের খুঁট টেনে মুখ ঢেকে যেন গাড়ি ধরার জন্যে প্ল্যাটফর্মে বসে। শুভ সংবাদ পেয়ে খুশিতে ডগমগ হয়ে বড়বাবু এলেন 9টায়। গারদের বাইরে থেকে এক ঝলক চোরকে দেখে বিশাল গোপজোড়া নাচিয়ে বললেন, এ কোথাকার আমদানি ছোটবাবু? ছোটবাবু নিরুত্তর। জবাব দিলেন চোর নিজেই, আজ্ঞে সাহেব, ছোটবাবু আমার বন্ধু, একসঙ্গে পাঠশালায় পড়তাম। কথার শেষে মাথার চাদরের ঘোমটা সরায় সে। বড় বড় চোখে ছোটবাবু তাকিয়ে দেখে, এ তো সেই নন্দ, তার এককালের ক্লাসের বন্ধু, এখন পাকা চোর। কথা জোগায় না ছোটবাবুর মুখে। বড়বাবু বলেন, এবার বুঝি ছেড়ে দেব ভেবেছিস? কক্ষনো না। 7টি বছর ঘানি ঘুরিয়ে আনব, তবে আমার নাম বিপত্তারণ ঘটক। নন্দচোরা চুপ করে থাকে।
বড়বাবু তার ঘরে বসে কেস লিখতে থাকেন। সবিস্তারে সব কথা বলে নন্দপিসে, মানে ছোটবাবু। তাকে লেখা সাহায্য করতে থাকে। এক সময় লেখা শেষ হয়। ছোটবাবু বেরিয়ে আসতেই গারদ থেকে নন্দচোরা বলে, কি রে নন্দ, বেলা 10টা হলো, চা দিবি না? ওর কথার ধরনে ছোটবাবুর অস্বস্তি বাড়ে। গারদের সামনে এসে বলে, চেঁচাস না, দিচ্ছি চা। সঙ্গে বিস্কুটও দিবি কিন্তু, খালি পেটে চা খাবো না। নন্দচড়ার আবদার আসে গারদ থেকে। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকায় নন্দপিসে। চোরের সঙ্গে এত ভাব, বাইরের কেউ দেখলে কি ভাববে? ওর মুখ বন্ধ করতে আর কাউকে চা আনার কথা বলে না নন্দপিসে, নিজেই যাবার উদ্যোগ করে। ওকে থামায় নন্দচোরা, বিজ্ঞের মতো বলে, তুই নিজে যাচ্ছিস? ভালো ভালো, দুজনের মতো কিন্তু আনবি। কথা শেষে একটু থামে সে, পরক্ষণে যেন ভুল ধরিয়ে দেয়। বলে, ওই মোড়ের মাথায় হরির দোকান থেকে একটু গরম তেলে ভাজাও আনিস। বিরক্তি সহকারে পিসে বলে, আর কিছু? মাথা চুলকায় নন্দচোরা, বলে, হ্যাঁ রে, মুড়িও 4টে আনবি, খিদে পেট পাকাচ্ছে। পকেট থেকে টাকা বের করতে যেতেই শুনতে পায় নন্দচোরা আবার বলছে, একটা প্যাকেট বিড়ি। পরক্ষণেই জিভ কেটে ভুল শুধরে নেয়। ছি ছি, কোথায় যে কি কথা বলছি, ও ঘরে বড়বাবু আছেন না? যাকগে, তেলে ভাজা 4টে বেশি আনিস কিন্তু। নন্দপিসে আর দাঁড়ায় না। যে করে হোক এ আপদকে এবার ঘাট থেকে নামাতে পারলে বাঁচে। কি কুক্ষণে যে সে চোর ধরতে গেল, এবার হাড়ে হাড়ে তার হ্যাপা পোয়াচ্ছে। এক ঠোঙা চপ, বেগুনি, পেঁয়াজি, তার সঙ্গে গরম মুড়ি এসে গেল। খুশির ঝলক দেখা দিল নন্দচোরার চোখে মুখে। আগ্রহে চাদরের কুট মেলে ধরে বলে, দে, এইখানটায় ঢেলে দে, তুই ঠোঙা থেকে খা। ভাজা মুড়ির গন্ধে নন্দপিসেরও খাবার স্বাদ ছিল, কিন্তু চোরের সঙ্গে একসঙ্গে বসে খাবে, এটাও একটা ভাবনার ব্যাপার। নন্দচোরা সমস্যার সমাধান করে দিল। বললে, আয় না, লকআপের ভেতরে আয়, দুই বন্ধুতে একসঙ্গে বসে খায়। একটু থেমে আবার বলে, সেই পাঠশালায় কেলাস পালিয়ে ঘোষবাবুদের আমবাগানে আমরা আম চুরি করে খেতাম, মনে পড়ে তোর? কথা বাড়ায় না নন্দপিসে। বড়বাবু তার ঘরে কাজে ব্যস্ত। ঘর থেকে বেরুতে পাক্কা 1 ঘন্টা। ততক্ষণে ওদের মুড়ি তেলে ভাজা খাওয়া শেষ হয়ে যাবে। অন্য কেউ নজর করলেও ছোটবাবুকে ভেতর থেকে দেখতে পাবে না। নন্দচোরার যুক্তি ঠিক। লকআপের তালা খুলে নন্দপিসে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আড়ালে চলে যায়। মুড়ি তেলে ভাজা খেতে খেতে দুজনের টুকটাক কথা চলতে থাকে। দুপুরের পরে বাঁধল গন্ডগোল। দুজনেরই কলেরা হলো। কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চেষ্টা করেও বাঁচানো গেল না ওদের। দুই বন্ধুর মরণও হলো একসঙ্গে। খাদু পিসির জীবনে এলো চরম আঘাত। টাকা পয়সার তেমন কোনো অভাব ছিল না, কিন্তু মানুষটাই আর রইল না। তারপর প্রায় 5 বছর হলো। অনেকবারই মনে হয়েছে গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসবে, কিন্তু নানা বাধায় সেই ইচ্ছে আর পূরণ হচ্ছিল না খাদু পিসির। কিন্তু এবার সব কিছুকে তুচ্ছ করে বেরিয়ে পড়েছে সে। গয়ায় পিসের পিণ্ডদান না করে আর বাড়ি ফেরা নয়। আসল কারণটা অন্য। বেশ কিছুদিন ধরে খাদু পিসির টিনের চালায় ঢিল পড়ছে মাঝরাতে। একটা দুটো নয়, পর পর অনেকগুলো। গোড়ায় তেমন কিছু ভাবেনি পিসি। গাছতলায় সুপুষ্ট কুল, পাড়ার ছোড়ারা মিলেমিশে রাতে ঢিল ছোড়ে,
কোনোটা গাছে পড়ে আর কোনোটা বা পিসির টিনের চালে। তারপর সাত সকালে ছোড়ারা কুল কুড়িয়ে হাওয়া হয়ে যায়। এই ধারণায় জোর ধাক্কা খেলো পিসি। সেদিন তৈরি হয়েই ছিল। চালের ঢিল পড়তেই টর্চ হাতে বেরিয়ে পড়ে পিসি। লম্বা 4 ব্যাটারির বড় টর্চ, জোরালো আলো। কুলতলা ছাড়িয়ে খানিকটা এসে দুই ছায়ামূর্তিকে দেখে টর্চের আলো ফেলতে পিসি একেবারে খানিকটা দূরে গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে দুই নন্দ, পিসে আর নন্দছোড়া। খাদু পিসির অবস্থা তখন বাজ পড়া তাল গাছের মতো। মুখে কোনো কথা নেই, হাত পা অসাড়। দুজনকে দেখেই সেই যে চোখ বন্ধ করেছে, সে চোখ আর খুলছে না। চমক ভাঙল পিসের ডাকে। পিসে ডাকছে, খাদু, ও খাদু, ভয় পাসনি? আমরা তোর ক্ষতি করব না, কথা শোন। সঙ্গে নন্দচোড়াও যোগ দেয়। বৌদি, ও বৌদি, ভয় পেও না, চোখ মেলো, দেখো দুই বন্ধু এসেছি। অগত্যা ভয়ে ভয়ে চোখ খোলে পিসি। পিসে বলে, আর পারছি নে খাদু, গয়ায় পিণ্ডিটা দিয়ে দে, মুক্তি পেয়ে যায়। একটু থেমে পিসে আবার বলে, কথা দে, যাবি? বল খাদু, বল। পিসি ঘাড় নাড়ায়। সঙ্গে সঙ্গে অদূরে নিম গাছের একটা বড় ডাল মর্মর শব্দে ভেঙে পড়ে। দুই বন্ধুও উধাও। পড়িমড়ি করে ছুটতে ছুটতে খাদু পিসি এসে ঘরে ঢোকে। সমস্ত ব্যাপারটা নিজেই যেন বিশ্বাস করতে পারছে না। তবুও মনে মনে ঠিক করে গয়ায় সে যাবে। ট্রেনে বসে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল খাদু পিসি। এতদিন বাদে কুলতলায় সেই রাতের ঘটনাটা বারবার মনে পড়ছিল। গাড়িটা হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কামরার লোকেরা জানালা দিয়ে উঁকি মেরে ব্যাপারটা দেখতে চাইল। খাদু পিসিও খোলা জানালা দিয়ে মুখ বাড়ালো। আর তক্ষুনি ওর নাকের উপর থেকে বসানো চশমাটা কে যেন টুপ করে তুলে নিল। এই, এই, কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমার চশমা দে। কথার শেষে এদিক ওদিক তাকায় খাদু পিসি। ট্রেন চলতে শুরু করে। হাই হাই করতে থাকে সে। চশমা ছাড়া রাতে সে তার চলাফেরাই দায়। কি কুক্ষণে না গয়ার পথে পা বাড়িয়েছিল। স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে খেয়াল হলো ছোট বড় মিলিয়ে 3টে পুটলি। এখন মাত্র 2টো। একটা যেন কখন কোন অবসরে কে হাতিয়ে নিয়েছে। বেশ ভারী ছিল সেটা। চিড়ে, মুড়কি, সন্দেশ আর নাড়ু বানিয়ে এনেছিল পিসি, যাতায়াতের পথে খাবে বলে। বিপাকে পড়ে গেল পিসি। কিন্তু এ নিয়ে ভাববার সময় নেই। পাণ্ডার দল ছেঁকে ধরেছে যাত্রীদের। এদিকে আসুন, এদিকে আসুন, সস্তায় পিণ্ডদান হবে। পুটুলি দুটি প্ল্যাটফর্মে নামিয়ে দাঁড়িয়ে একটু ভাবতে থাকে পিসি। কোথায় যাবে? কাদের কাছে গেলে নন্দপিসের পিণ্ডদান ঠিক মতো হবে? মনে মনে ঠাকুরকে ধন্যবাদও দেয় পিসি। ভাগ্যিস গাড়ির মধ্যে চোর তার ছোট পুটলিটা হাতায়নি। টাকা পয়সা যা কিছু ছিল ওখানেই ছিল। যেটা চুরি গেছে সেটা খাবার পুটলি ছিল। একদিন না খেলেও পিসির তেমন কোনো অসুবিধে হবে না। বরং এবার সাবধানে থেকে পিণ্ডদান পর্ব ভালোভাবে করে যেতে হবে। ধর্মশালায় যাবেন তো? চলুন। খেয়াল হয় পিসির। তাকিয়ে দেখে আপাদমস্তক চাদরে ঢাকা এক কুলি তার সামনে দাঁড়িয়ে। প্ল্যাটফর্ম শুনশান। যারা নেমেছিল পাণ্ডাদের সঙ্গে চলে গেছে সবাই। চাদরে ঢাকা লোকটা বলে, পিণ্ডি দেবেন তো? আগে ধর্মশালায় চলুন, কষ্ট করে এসেছেন, একটু বিশ্রাম করে নিন, সব ব্যবস্থা করে দেব, কিচ্ছু ভাববেন না।
লোকটার কথা ভালো লাগে পিসির। বিদেশ বিভুঁয়ে তবু একজন বাঙালি কুলি পাওয়া গেল। কোথাও বেশ ভালো, কোনো জোর জুলুম নেই। পিসি বললে, চলো তবে। লোকটার পিছু পিছু পিসি চলতে থাকে। 2 পা হাঁটার পরই পিসি বলে, আর কত দূর গো? এই তো চলে এলাম বলে। চলুন, বোঝাটা আমায় দিন। পোডলা পুডলি সব কিছু ওর হাতে তুলে দেয় পিসি। এবার হালকা হয়ে চলা যাবে। চশমা নেই, হিসেব করে পা ফেলতে হবে। ফেলেছেও তাই, সেটা লক্ষ্য করে লোকটা। বলে, আর একটু চলো, টাঙা আছে। বেরিয়েই দেখে টাঙা দাঁড়িয়ে। যত্ন করে পিসিকে বসিয়ে চালকের আসনে বসে লোকটা। ছিপ মারে ঘোড়াকে, ঘোড়া চলে। ফুরফুরে হাওয়ায় পিসির শরীরে আমেজ আসে। ঘুম ঘুম পায়, কিন্তু ঘুম হলে চলবে না। জেগে থেকে চশমা গেছে, খাবারের পুডলি গেছে, এবার ঘুমোলে যে কি যাবে কে জানে। লোকটা এক মনে টাঙা চালিয়ে যাচ্ছে। পিসি বলে, কি গো, কত দূর তোমার ধর্মশালা? চাদর ঢাকা মুখ ঘুরিয়ে লোকটা বলে, যাবেন তো, তার আগে একটু ঘুরে সব দেখে নিন, বেশি ভাড়া নেব না। পিসি মেনে নেয়, বলে, চলো, কি দেখাবে দেখাও। ছুটতে শুরু করে টাঙা। ঘর বাড়ি পথ ঘাট গাছ গাছালি চোখের সামনে মুহূর্তের জন্য এসেই আবার যেন মিলিয়ে যাচ্ছে দিগন্তে। পিসি কিন্তু দিব্যি টাঙায় বসে। এতটুকু ভয় ডর নেই। অমন জেট প্লেনের মতো টাঙা চালায়। এবার থামায় টাঙা। লোকটা বলে, এই দেখুন বুদ্ধ গয়া, এখানে বুদ্ধদেব এসেছিলেন, এ গাছের তলায় বসেছিলেন। জোর হাত করে প্রণাম করে পিসি। চোখ খুলতেই দেখে অনেক উঁচু অবধি উঠে গেছে লম্বা সিঁড়ি। এ ছবি চেনা পিসির, ছেলেবেলায় ইতিহাসে বইয়েতে দেখেছে, নালন্দার ছবি। লোকটা কিছু বলার আগেই পিসি বলে, এ তো বাপু নালন্দার সিঁড়ি, ওদিকে রাতের আকাশ ফর্সা হয়ে আসছে। লোকটা চঞ্চল হয়ে ওঠে, চলুন এবার ধর্মশালা দিয়ে আসি, সকালবেলায় পুজো দেবেন তো। কথা শেষ হবার আগে বিশাল এক ধর্মশালার সামনে টাঙা থামে। পিসি অবাক হয়, এত তাড়াতাড়ি ফেরা হলো। টাঙা থেকে নেমে দাঁড়ায় পিসি। ওর পোডলা দুটি নামিয়ে দেয় লোকটা। পিসি বলে, কত ভাড়া দেব বলো? 5 টাকা দিন। একটা 10 টাকার নোট বের করে দেয় পিসি। বলে, এই 10 টাকায় রাখো তুমি, এতটা ঘোরালে। লোকটা নেয় না। চাদরের খুঁট থেকে একটা কড়কড়ে 5 টাকার নোট ফেরত দেয় পিসিকে। কিছু বলার আগেই দেখে টাঙা তখন অনেক দূরে চলে গেছে। কড়কড়ে 5 টাকার নোটখানা হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে যেন সম্বিত ফিরে আসে পিসির সামনে। প্রভাত আলোয় জ্বলজ্বল করছে এক নামকরা সেবাশ্রমের সাইনবোর্ড। ভেতর থেকে এক সন্ন্যাসী বেরিয়ে এসে বলেন, দাঁড়িয়ে আছেন কেন মা? ভেতরে আসুন, কোনো চিন্তা নেই, আমরাই সব কাজ করিয়ে দেব, অতি সামান্য খরচ লাগবে। সকালে স্নান সেরে মন্দিরে আসে পিসি, সঙ্গে সেবাশ্রমের সন্ন্যাসী। নন্দপিসের পিণ্ডদানের সমস্ত ব্যবস্থা হয়। অত্যন্ত নিষ্ঠায় কাজ শেষ করেন সন্ন্যাসী মহারাজ। দক্ষিণার টাকা দিতে গিয়ে 5 টাকার নোটখানা আর খুঁজে পায় না পিসি। তার বদলে এক টুকরো সাদা কাগজ, কি সব তাতে লেখা। পিসির চোখে চশমা নেই, লেখা পড়তে পারে না সে। সন্ন্যাসী মহারাজের দিকে এগিয়ে দেয় কাগজের টুকরোটা। বলে, দেখো তো বাবা, ওতে কি লেখা? এক ঝলক চোখ বুলিয়ে সন্ন্যাসী বলে, নন্দ সামন্ত তার পিণ্ডদান করতে বলেছে মা। তার বন্ধুর মতো সেও মুক্তি চায়। নাম গোত্র সব এখানে লেখা আছে মা।
কথা বাড়ায় না পিসি। স্বামীর বন্ধু হিসাবে নন্দচূড়ারও পিণ্ডদানের ব্যবস্থা করে পিসি। সব ব্যাপারটায় কেমন একটা ঘোরের ভেতর দিয়ে শেষ হয়ে যায়। সন্ন্যাসী মহারাজের লোক এসে ফেরার সময় ট্রেনে বসিয়ে দেয় পিসিকে। নিজেকে বেশ হালকা লাগে পিসির। কাল সারা রাত তাহলে নন্দচূড়ায় তাকে টাঙায় করে ঘুরিয়ে এনে ধর্মশালায় পৌঁছে দিয়ে গেছে। ভাবতে গিয়ে শিহরণ লাগে শরীরে। ব্যাগ থেকে কাগজের টুকরোটা বের করে পিসি, কি আশ্চর্য! এটা তো একটা কড়কড়ে 5 টাকার নোট। জানালা দিয়ে একটা দমকা হাওয়া আসে। পিসি এবার বাইরেটা স্পষ্ট দেখতে পায়। তার চোখে সেই হারানো চশমা। বাঙ্কের উপর তাকিয়ে দেখে দুটি নয়, তার পুডলি এখন 3টি। বুঝতে পারে সবই নন্দচূড়ার শেষ ভেলকি। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি বসন্ত ভট্টাচার্যের লেখা শেষ ভেলকি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি প্লিজ তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন।